নমস্কার। দীনেশচন্দ্র সেন স্মৃতি স্বর্ণপদক 2026 অর্পণ অনুষ্ঠানে আজ আয়োজনে হ্যালো কলকাতা। এখানে আমাদের দীনেশচন্দ্র সেন স্বর্ণপদক 2026 প্রাপক সুবীর কুমার সাহা বিশিষ্ট সংগ্রাহক আছেন। আমাদের বিশেষ অতিথি শ্রী গীতিকণ্ঠ মজুমদার বিশিষ্ট সাহিত্যিক, আর সাধারণ সম্পাদিকা দীনেশচন্দ্র সেন রিসার্চ সোসাইটি দেবকন্যা সেন, দীনেশচন্দ্র সেনের পৌত্রী। আর আমি বিমল কুমার থান্দার, কবি জয়দেব মহাবিদ্যালয়ের অধ্যাপক। আজ আমরা প্রথমে অতিথি বরণ আসছি। আমাদের আজকের সম্মানীয় অতিথি সুবীর কুমার সাহাকে বরণ করে নিচ্ছেন আমাদের সাধারণ সম্পাদক দেবকন্যা সেন। গোল্ড মেডেল দিয়ে সাধু সাধু। আজকের প্রধান অতিথি শ্রী গীতিকণ্ঠ মজুমদার বিশিষ্ট সাহিত্যিক, তাকে বরণ করে নিচ্ছেন আমাদের সাধারণ সম্পাদক, সংস্থার সাধারণ সম্পাদক দেবকন্যা সেন। আজকে আমন্ত্রিত অতিথি ডক্টর বিমল কুমার থান্ডার অধ্যাপক, তাকে বরণ করে নিচ্ছেন সম্মানীয়া দেবকন্যা সেন। এবার আজকের যে অনুষ্ঠানের মূল আকর্ষণ সেটা হচ্ছে, আপনারা সবাই জানেন বাংলার একজন বাংলার সাহিত্যের রূপকার এবং বাংলার যে লোকসাহিত্য তার যে গবেষণা শুরু সেটার পথিকৃৎ দীনেশচন্দ্র সেন অধ্যাপক ছিলেন। তার স্মৃতিতে আমরা একটি স্বর্ণপদক দেওয়ার যে আয়োজন করা হয়েছে, সে স্বর্ণপদক অনুষ্ঠানটি পরিচালনা করছেন এবং স্বর্ণপদক হাতে তুলে দিচ্ছেন দেবকন্যা সেন সুবীর কুমার সাহা মহাশয়কে। তিনি একজন বিশিষ্ট সংগ্রাহক। তার হাতে স্বর্ণপদক তুলে দিচ্ছেন দেবকন্যা সেন দীনেশচন্দ্র সেন স্মৃতি স্বর্ণপদক। আচ্ছা, একটুখানি আমি বলছি, সম্বন্ধে একটু বলে দাও। শ্রী সুবীর কুমার সাহা বিশিষ্ট সংগ্রাহক। তিনি পেশায় একজন গ্রন্থাগারিক, ইংরেজবাজার পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে MA, BEd, বিলিভ পরীক্ষায় উত্তীর্ণ হন। 2017 সালে গ্রন্থাগার ভিত্তিতে উজ্জ্বল অবদানের জন্য নির্মল চন্দ্র চৌধুরী স্মৃতি পুরস্কার পান। 2021-এ দেশলাই কাঠি দিয়ে দুর্গা প্রতিমা তৈরি করে ইন্ডিয়া বুক অব রেকর্ডসে নাম তোলেন। 2024 সালে বিশিষ্ট সংগ্রাহক হিসাবে স্যার মালদহ রত্ন সম্মাননা পেয়েছেন। তিনি ছোটবেলা থেকে বিভিন্ন ধরনের দুষ্প্রাপ্য সামগ্রী সংগ্রহ করায় তার লক্ষ্য ছিল এবং করেও চলেছেন। বহু সংবাদপত্রে, টিভিতে, এমনকি আকাশবাণীতে কলম নিয়ে খবরের শিরোনামে বারবার এসছেন। তাকে দীনেশচন্দ্র সেন স্মৃতি স্বর্ণপদক দিতে পেরে আমরা নিজেরাই সম্মানিত। তাকে পদক দিয়ে সম্মানিত করছেন আমাদের সাধারণ সম্পাদিকা দেবকন্যা সেন। তুমি পড়াও পদকটা। না না, আপনাকে পড়াতে বলে দেওয়া হয়। আজকে বিশেষ অতিথিকে তাকে একটু সহযোগিতা করার জন্য অনুরোধ জানাচ্ছি।
এবার আজকের প্রধান অতিথি শ্রী গীতকণ্ঠ মজুমদারকে কিছু বলার জন্য অনুরোধ রাখছি। সরাসরি কে প্রশ্নই চলে খুব ভালো লাগছে, আমি শান্তিনিকেতন থেকে এসেছি। দীনেশচন্দ্র সেন স্মৃতি স্বর্ণপদক পুরস্কার। দীনেশচন্দ্র সেন জন্মগ্রহণ করেছিলেন মানিকগঞ্জের বাগজুড়ি গ্রামে। তিনি ঠিক আছে। তিনি ক্যালকাটা ইউনিভার্সিটির যে বাংলা বিভাগ, বাংলা সাহিত্য বিভাগ, সেইটার তিনি প্রতিষ্ঠাতা শিক্ষক ছিলেন এবং রামতনু লাহিড়ী অধ্যাপক হয়েছিলেন। তার মতো সম্মানীয় ব্যক্তি, তার যে মূল্যায়ন করা যে প্রয়োজন, সেটা আজকে আমরা বুঝতে পারছি। এবং তার মতো বিদগ্ধ মানুষ এবং তারই প্রচেষ্টায় তিনিই প্রথম যে লোক সংস্কৃতি, যেগুলোকে আমরা সাধারণত গুরুত্ব দিই না, সেই লোক সংস্কৃতির উপর তিনি প্রথম রিসার্চটা শুরু করলেন। তার এই গবেষণার জন্য আজকে আমরা লোক সংস্কৃতি সম্পর্কে অনেক কিছু জানতে পারি। তার বৃহৎ বঙ্গ, ময়মনসিংহ গীতিকা, এ সমস্ত বই বাংলা সাহিত্যকে পুষ্ট করেছে। তার এই স্মৃতিতে আজকের এই অনুষ্ঠানে আমরা সমবেত হয়েছি এবং তার স্মৃতির উদ্দেশ্যে স্বর্ণপদক দেওয়া হচ্ছে। এর জন্য আমরা খুব গর্বিত এবং বাঙালিও গর্বিত। আশা করব বাংলার বুকে তার মূল্যায়ন ব্যাপকভাবে হবে। আমি এই সম্মান পেয়ে অত্যন্ত আনন্দিত, আপ্লুত। আমি এই সম্মান আমার স্বর্গীয় পিতা বীরেন্দ্রনাথ সাহার উদ্দেশ্যে উৎসর্গ করলাম। এখানে আসতে পেরে আমি সম্পাদিকা দেবকন্যা সেন মহাশয়া উপস্থিত আছেন, বিমল কুমার থান্ডার অধ্যাপক মহাশয় আছেন, গীতিকণ্ঠ মজুমদার মহাশয়, সকলকে আমার শ্রদ্ধা নিবেদন করছি। আজকের এই অনুষ্ঠান মূলত যার জন্য হচ্ছে, তিনি দীনেশচন্দ্র সেনের আত্মীয়া দেবকন্যা সেন। আমরা তার মুখ থেকে দু চার কথা শুনবো। নমস্কার গীতিকণ্ঠদা, আমি মালদায় একটা এক্সিবিশনে হঠাৎ গেছিলাম। কিভাবে গেলাম তাও আমি জানি না। সেখানে এক্সিবিশনটা সুবিধাই মানে ফেসবুকে ছেড়েছিলেন। আমার মেয়ে বললো তুমি একটু যাও। গিয়ে আমি দেখলাম মানে সেখানে একটা অসাধারণ অসাধারণ, আপনারা দেখলে বুঝতে পারতেন যে তার যে সংগ্রহ, সে সংগ্রহ আমি তো এতদিন মালদায় যাতায়াত করেছি, আমি কোনোদিন দেখিনি। তো আমি একদম অভিভূত হয়ে গেছি। তাকে আমি দীনেশ সেন গোল্ড মেডেল নেওয়ার জন্য বললাম, তো তিনি তখনই রাজি হলেন এবং আমরা কমিটিতে পাশ করিয়ে নিলাম। এবং আজকে এই অনুষ্ঠানটা করতে পেরে এবং উনি যে গ্রহণ করেছেন এসে, এই জন্যে অত্যন্ত আনন্দিত আমরা। এবার ওনাকে প্রশ্ন উত্তরের আসরে চলে যাব। আমাদের দেশে বা বিদেশে দেখা যায় বিভিন্ন মানুষের বিভিন্ন ধরনের নেশা থাকে। কেউ কয়েন সংগ্রহ করেন, কেউ ডাক টিকিট সংগ্রহ করেন, কেউ বই সংগ্রহ করেন। আজকে আমরা যাকে পেয়েছি, তিনি সুদূর মালদা থেকে এসছেন, তার একটা নেশা হচ্ছে কলম সংগ্রহ করা। আচ্ছা স্যার, আপনি যে কলম সংগ্রহ করছেন, এই মানসিকতাটা আপনার কিভাবে এলো? কবি সুকান্ত ভট্টাচার্যের ভাষায় বলতে হয়, কলম তুমি কত না যুগ কত না কাল ধরে অক্ষরে অক্ষরে গিয়েছ শুধু কাহিনী কাহিনী আর স্বপ্নময় কথা। কলম তুমি লিখেছ তোমার কাহিনী কি দুঃখে জলে তলোয়ারের মতো ঝিকিমিকি। কলম তুমি শুধু বারংবার আনত করে ক্লান্ত ঘাড়। কলম দিয়েছ কত স্বপ্ন আর রঙিন কথা। কলমের হাত ধরে আমাদের বড় হওয়া। কলম সবার কাহিনী লেখে, কিন্তু কলমের যে কাহিনী, কলমের যে বিবর্তন, সেই ইতিহাসকে তুলে ধরার জন্য আমার কলম সংগ্রহ। ছোটবেলা থেকেই আমি কলম সংগ্রহ করে আসছি। এই পর্যন্ত আমার কলম সংগ্রহের ভান্ডার 5,000 ছাড়িয়ে যাবে। বহু পুরনো কলম থেকে শুরু করে দেশ বিদেশের
কলমও রয়েছে আমার কাছে, বিভিন্ন মজার কলমও আছে, সেগুলো আমি বলবো। খুব ভালো লাগলো। আপনারা বুঝতে পারছেন যে একজন আমরা মানুষকে পেয়েছি যিনি 5,000 কলম সংগ্রহ করেছেন। এটা একটা বিরল ঘটনা। আমাদের এই সভ্যতাটা যখন কলম আবিষ্কার হলো তখন একটা সভ্যতার বিবর্তন এলো। আচ্ছা স্যার, কিভাবে কলমের মাধ্যমে যে একটা সভ্যতা এগিয়ে যাচ্ছে? কলমের ইতিহাস 5,000 বছরের পুরনো। আদিম যুগে মানুষ যখন পর্বতের গুহায় বসবাস করত, তখন তাদের ভাষা ছিল না, কোনো লেখনী ছিল না। ধারালো পাথর দিয়ে পর্বতের গুহায় আকার ইঙ্গিতের সাহায্যে বর্ণনা করত। সেই ধারালো পাথরই হচ্ছে প্রথম লেখনী। তারপর খ্রিস্টপূর্ব 3,000 বছর আগে মিশরের নীল নদের ধারে খাগের কলম প্রথম চালু হয়। তারও অনেক পরে খ্রিস্টপূর্ব 600 শতক থেকে 19 শতাব্দী পর্যন্ত কুইল পেন ব্যবহার করেছি, পাখির পালকের কলম। তারপরে এলো ফাউন্টেন পেন, তার আগে ডিপ পেন এসেছে। ফাউন্টেন পেনের পর আমাদের বর্তমানে এখন বল পেন চলছে। পেনের ধারাবাহিক দেখলে মনে হচ্ছে যেন পেন থেকে আমরা এখন পেন ড্রাইভে পৌঁছে গেছি। কবে দেখব যে পেনটা আর নেই, মিউজিয়ামে চলে গেছে। এই পেন অদৃশ্য হয়ে যাওয়ার সম্ভাবনা হয়তো 2-3 দশক পর একটা প্রবল সম্ভাবনা দেখা যেতে পারে। সেই সুবাদে কলমটা আমার সংগ্রহ করা। আমরা শুনলাম যে একটা ভবিষ্যৎবাণী, যে ভবিষ্যতে হয়তো কলম আর থাকবে না, কিন্তু সংগ্রহ করে রাখতে হবে। অর্থাৎ কলমটা মানুষের প্রয়োজনে বা মানুষকে দেখানোর জন্য সংগ্রহ করা খুবই প্রয়োজন। সেই কাজ আমাদের সুবীর কুমার সাহা মহাশয় করে যাচ্ছেন। আচ্ছা স্যার, আপনি যে এত কাজ করেন, এছাড়া আর কি কাজ করেন? কলমের পাশাপাশি দেশ বিদেশের কয়েন, কাগজি নোট এগুলো সংগ্রহ করি। যেহেতু আমি অর্থনীতির ছাত্র ছিলাম, সেখান থেকে আমার এই নেশাটাও আসে। ব্রিটিশ পিরিয়ড। আপনার এই কয়েনগুলো একটু যদি দেখান। কলমটা ছোট। কলম। এখানে আমরা ইতিহাসে পড়েছি, বাবার হইল আবার জ্বর সারিবে ঔষধে, কিন্তু আমি আজ এখানে নিয়ে এসেছি বাবরের আমলের কয়েন। তারপর আছে হুমায়ুন, আকবর, শাহজাহান, অরঙ্গজেব। এখানে মোহাম্মদ বিন তুগলকেরও আছে, কয়েন আছে। গিয়াসুদ্দিন বলবান আছে, আলাউদ্দিন খলজির এখানে আছে সব কয়েনগুলো, বিভিন্ন ধরনের। এগুলো রৌপ্যমুদ্রা সব। এখানে আছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, রানী ভিক্টোরিয়া, পঞ্চম জর্জ, সপ্তম এডওয়ার্ড, এগুলো বিভিন্ন উইলিয়াম, বিভিন্ন সময়ের এগুলো রৌপ্যমুদ্রা। অর্থাৎ মুঘল আমল থেকে বিভিন্ন ধরনের যে কয়েন তিনি সংগ্রহ করে রেখেছেন, এটা একটা গিনিস বুকে নাম উঠে যাবে। কারণ এটা পাওয়া যায় না এই ধরনের মানুষ। শুধু কলম নয়, কলমের সঙ্গে বই, কয়েন, বিভিন্ন ধরনের সংগ্রহ তার। আমি এখানে আমার বাড়িতে একটা মিউজিয়াম আছে, সবগুলো তো এখানে আনা সম্ভব নয়, জাস্ট একটা স্যাম্পল এনেছি। এটা হচ্ছে ভারতবর্ষের ক্ষুদ্রতম একটা বই, যেটা একটা আঙুলের নখের সমান, খুব ছোট। এর পাশাপাশি আমি সংবাদপত্র সংগ্রহ করি। ভারতবর্ষের বিভিন্ন প্রদেশের যেগুলো বড় সংবাদপত্র, সেগুলোর কালেকশন আছে, সেগুলো 1000 ছাড়িয়ে যাবে। এটা হচ্ছে মাইক্রো সংবাদপত্র, মানে বিশ্বের সব থেকে ছোট সংবাদপত্র। এর পাশাপাশি বিভিন্ন ধরনের পাখির বাসা, কীট পতঙ্গের বাসাও আমি সংগ্রহ করি। গ্রামের দিকে গেলে এটা আমার নেশা। এই পর্যন্ত 40 রকমের পাখির বাসা, কীট পতঙ্গের বাসা আমার আছে। খুব মজার জিনিস, এই যে বাবুই পাখি বাসা 4 রকমের হয়, এগুলো মানে কার্যকারিতা আছে আলাদা, আমরা কিন্তু সেগুলো গভীরভাবে দেখি না। তারপর ভীমরুল, বোলতা, এদের বাসাগুলোরও একটা গঠন বৈশিষ্ট্য আলাদা। এদের মধ্যে
অদ্ভুত এক টেকনোলজি কাজ করেছে। আছে 60 বছরের পঞ্জিকা, 12টি ভাষার মোট 60 বছরের পঞ্জিকা আছে। তার মধ্যে 1953 সালের পঞ্জিকাও আছে। এর পাশাপাশি পুরোনো দিনের ক্যালেন্ডার, সেগুলো আমি সংগ্রহে রেখেছি। আর আছে পোস্ট কার্ড, রানী ভিক্টোরিয়া আমলের, তারপর আছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমলের, পঞ্চম জর্জ আমলের পোস্ট কার্ড, 1 আনা 2 আনা 4 আনা দামের পোস্ট কার্ড আছে, ইংল্যান্ড লেটার আছে, এনভেলাপ আছে। এগুলো আমি বাংলাদেশ, নেপাল, পূর্ব পাকিস্তান, ইন্ডিয়ার বিভিন্ন জায়গা থেকে এগুলো সংগ্রহ করেছি। অর্থাৎ একটা জিনিস আমরা বুঝতে পারছি যে কেউ কেউ ঐতিহ্য নির্মাণ করেন, আর ঐতিহ্যের পুনরুদ্ধার অর্থাৎ লুপ্তপ্রায় যে সংস্কৃতি, লুপ্তপ্রায় যে বিষয়গুলোকে যে তুলে আনা, এটা সব মানুষের এই নেশা থাকে না। যার মধ্যে থাকে তিনি একজন বিরল প্রতিভাবান মানুষ। কারণ কি, এর জন্য যে মন তৈরি করতে হয় এবং যে সময় দিতে হয়, তার জন্য মানুষ তাকে হয়তো পাগল বলতে পারে, কিন্তু তার যে কাজ, তার যে মিউজিয়াম যিনি তৈরি করে গেছেন, তা পৃথিবীর বুকে একটা বিরল দৃষ্টান্ত হিসেবেই থাকবে। আচ্ছা স্যার, আপনি যে সংগ্রহ করছেন, কার কাছ থেকে এই ধরনের কোনো অনুপ্রেরণা পেয়েছিলেন? না, এগুলো যারা কালেক্টর, অ্যান্টিক কালেক্টর, তাদের সঙ্গে যোগাযোগ করে এগুলো কালেকশন করেছি। তাছাড়া বিভিন্ন জায়গায় দেখি, যখন আমার কাছে এটা নেই সেগুলো কালেকশন করি। ধরুন কলম, বিভিন্ন ওষুধ কোম্পানির নাম দিয়ে আমার কাছে কলম আছে, বিভিন্ন ইনস্টিটিউশনের নাম দিয়ে আমার কাছে কলম আছে, হার্ডওয়্যারের যে সিমেন্ট বালি সেগুলোর কলম আছে। দেখে মনে হবে এগুলো অর্ডিনারি, কিন্তু প্রত্যেকটা নামগুলো আমি কালেকশন করে রেখেছি। এর পাশাপাশি গোল্ড, সিলভার, কপার, মার্বেল, কাঠের, বাঁশের, ইভেন কাগজেরও আমার কাছে কলম আছে। খুব ভালো লাগছে যে এই ধরনের মানুষকে আজকে আমাদের সামনে সংগ্রহ নিয়ে এসছেন, এবং তার জন্যে আমরা ধন্যবাদ জানাই দেবকন্যা সেন এবং তার সহযোগীদের। বিমলবাবু কিছু বলবেন? আমি সুবিদ্যাকে একটু জিজ্ঞেস করবো। আমি জেনেছি যে আপনার কাছে সুপারি কাটার অনেক জাতি আছে, সেগুলো সম্পর্কে যদি কিছু বলেন। হ্যাঁ, সুপারি কাটার জাতি এ পর্যন্ত 80 রকমের কালেকশন করতে পেরেছি। তার মধ্যে মোটামুটি 40 রকমের জাতি হচ্ছে পিতলের। আর এগুলো বেশিরভাগই হচ্ছে রাজস্থান, মহারাষ্ট্র, গুজরাট, মধ্যপ্রদেশ, তারপর তামিলনাড়ু, এই সব জায়গা থেকে আমার কালেকশন করা। আমাদের বাংলা থেকেও অনেক পুরনো জাতি আমি কালেকশন করেছি। আমরা সাধারণত জাতি সুপারি কাটার কাজে ব্যবহার করি, কিন্তু বাইরের রাজ্যে বিশেষ করে ধর্মীয় অনুষ্ঠানেও জাতিটা ব্যবহার করে। এর কারুকার্যগুলো আলাদা আলাদা। এখানে আমি মানে জাতি আনতে পারিনি, কিন্তু জাতির বেশ কিছু স্যাম্পল আমি এনেছি। এগুলো অদ্ভুত ধরনের জাতি, যেগুলো আমরা সচরাচর আমরা দেখতে পাই না। এর পাশাপাশি বোতল ওপেনার, ওটাও হারিয়ে যাচ্ছে। ওটা আমার কাছে 60 রকমের আছে। হ্যাঁ, কোন কোন দেশে আপনার বোতল ওপেনার আছে যদি একটু বলেন। হ্যাঁ, অস্ট্রেলিয়া আছে, সিঙ্গাপুর আছে, ইজিপ্ট আছে, সাউথ আফ্রিকা আছে, আমেরিকা আছে, সিঙ্গাপুর আছে, বিভিন্ন দেশের বোতল ওপেনার। কেননা এখন বোতল ওপেনার আর কাঁচের বোতল তো আমরা ব্যবহার করছি না, এখন প্লাস্টিক চলে এসছে। সেই অর্থে বোতল ওপেনারটা দিন দিন কমে যাচ্ছে। অদূর ভবিষ্যতে হয়তো বোতল ওপেনার আর থাকবে না। এই একটা গেল। তাছাড়া বলি, ওই যে হাত পাখা, আমরা যতই টেকনোলজি ডেভেলপ করি না কেন, হাত পাখাকে আমরা কিন্তু ফেলে দিতে পারছি না। বিশেষ করে জামাই ষষ্ঠীর দিন আমাদের হাত পাখাটা খুব দরকার হয়। এ পর্যন্ত 60 রকমের হাত পাখা আমার কালেকশন আছে। আমরা মাননীয় সুবীর কুমার সাহা মশাইকে অনুরোধ করব একটা যদি ফিল্ম করে রাখেন, এবং আমরা এই বাংলা তথা বাংলার বাইরের মানুষদেরকে অনুরোধ করব আপনারা মালদাও আসুন এবং এই সুবীর কুমার সাহার যে মিউজিয়াম সেটা দেখুন এবং ঋদ্ধ হন।
আমাদের প্রায় সময় শেষের দিকে, আমরা সেই জন্য সকলকে মাননীয় আমার দেবকন্যা সেন সুস্বাগতম। দেবকন্যা সেনকে দু চার কথা বলার জন্য অনুরোধ করছি। আমি সুবিধার সমস্ত জিনিস তো দেখলাম, আপনাদেরও দেখালাম। এটা প্রচার হবে সব জায়গায়। আমাদের হ্যালো কলকাতার আশিস বসাক, ও ফিল্ম করে। আশিস বসাককে যদি একটা সময় ধরে দেওয়া যায় ছোট টেলিফিল্মের জন্য, আমার মনে হয় দাদা যদি রাজি হন, আমাদের রিসার্চ সোসাইটি থেকে আমরা উভয় মিলে একটা ফিল্ম করতে পারি, টেলিফিল্ম। এটাতে আমরা মানে সকলে খুব অনুপ্রেরণা পাবে, এবং পরবর্তী সময়ে দেখা যাবে যে আরো উনি যা যা সংগ্রহ করেছেন সেগুলো এর মধ্যে থাকবে। এবারে আমরা হ্যালো কলকাতার পক্ষ থেকে আশিস বসাক সম্বর্ধনা দেবেন আমাদের সুবীর শাহ মহাশয়কে। আমরা দেবকন্যা সেন মহাশয় ম্যাডামের হাত ধরে যাকে পেয়েছি, একজন প্রবাদ প্রতিম পুরুষ, তাকে আমরা সম্মানিত করতে চাই। দেবকন্যা সেন ম্যাডামকে রিকোয়েস্ট করবো আপনি স্যার বসুন, সার্টিফিকেট অফ অ্যাপ্রিসিয়েশন তুলে দিতে অন বিহাফ অফ হ্যালো কলকাতা। আর আমি আশিস বসাক আজকে খুব গর্বিত এবং কৃতজ্ঞ আমাদের দেবকন্যা সেন মহাশয়ের কাছে যে সুবীর কুমার সাহার মতো মানুষের সাথে আমাদের সম্পৃক্ত করেছেন। আর যেটা ম্যাডাম বললেন, আমার তো স্বপ্ন রইলো, আজকে থেকে দেখা শুরু রইলো যে সুবীর স্যারের সাথে তার কাজকর্ম নিয়ে একটি শর্ট ফিল্ম যদি আমরা করতে পারি। ওয়েলকাম, আসুন। ধন্যবাদ। আপনারা আজকে এই সুন্দর অনুষ্ঠানটি দেখলেন এবং একজন মানুষের সঙ্গে আপনাদের পরিচয় হলো। আশা করি আপনাদের আগ্রহ বাড়বে এবং এত কালেকশন, তিনি যে ঐতিহ্য নির্মাণ করছেন এবং ঐতিহ্যের পুনরুদ্ধার করছেন, এটা আপনারা বুঝতে পারবেন যদি তার মিউজিয়ামে আসেন। সকলকে আন্তরিক শ্রদ্ধা ভালোবাসা জানাচ্ছি। যারা আমাদের এই অনুষ্ঠান দেখছেন তাদেরকেও শ্রদ্ধা জানাচ্ছি, ভালোবাসা জানাচ্ছি। ভালো থাকবেন।